আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সঙ্গে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম। শুভ সন্ধ্যা সবাইকে। আশা করছি সকলেই ভালো আছেন। আপনারা যারা আজকের এই লাইভে যুক্ত হচ্ছেন তারা সবাই শুরুতে কমেন্ট করবেন কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন। আর আজকের লাইভে যা আলোচনা করব দেখতে পাচ্ছেন যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বোর্ড বইয়ের গুরুত্ব। আমরা যখন যে কোনো চাকরির প্রিপারেশান নিতে যাই, যে কোনো চাকরির প্রিপারেশান নিতে গিয়েই আমাদের প্রথম প্রশ্ন থাকেই যে স্যার এই চাকরির জন্য কোন বইটা আমরা কিনবো, শিক্ষক নিবন্ধনের জন্য কোন বই কিনবো, প্রাইমারির জন্য কোন বই কিনবো, বা এই যে সমাজসেবার কথা যদি বলা হয়ে থাকে স্যার সমাজসেবার জন্য কোন বইটা কিনবো। এরকম বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন কিন্তু হতে হয়। কিন্তু আপনি যদি একটা মেজর বা বেসিক বা বোর্ড বইটাকে যদি ফলো আপ করেন তাহলে কিন্তু আপনার বারবার বই পরিবর্তন করতে হয় না। আপনি একটা প্রস্তুতি নিলে কিন্তু মোটামুটিভাবে আপনার চাকরির প্রস্তুতি হয়ে যায়। তো আজকে আমরা কথা বলবো বোর্ড বইয়ের গুরুত্ব। চাকরি পরীক্ষায় বোর্ড বইয়ের গুরুত্বটা কিন্তু অনেক বেশি। কারণ আপনি যদি সম্পূর্ণরূপে এই যে মনে করেন যে যে সমস্ত বোর্ড বইগুলো রয়েছে, বিশেষ করে তৃতীয় শ্রেণী থেকে যদি বলি, মানে শুনতে একটু অবাক হতে পারেন স্যার তৃতীয় শ্রেণীর ম্যাথও আসে। হ্যাঁ, দেখবেন ভগ্নাংশে অনেক ম্যাথ যা ক্লাস 3-তে রয়েছে, ক্লাস 4-এ রয়েছে। হ্যাঁ, মানে তৃতীয় শ্রেণীর খুবই কম রয়েছে, যদিও ক্লাস 4-এর অনেক প্রশ্নই কিন্তু চাকরির পরীক্ষাতে আসে। ক্লাস 4 বলেন 5, মানে ক্লাস 4 থেকে শুরু করে ক্লাস 4, 5, 6, 7, 8, 9, 10, 9, 10 তো একটাই বই। তো সেক্ষেত্রে এই যে বোর্ড বইগুলো, এখন প্রাইমারি যে মানে বইগুলো রয়েছে, তৃতীয়, চতুর্থ বা পঞ্চম শ্রেণীর বই, এইগুলো আপনারা মোটামুটি সবাই পারবেন। কিন্তু সমস্যাটা হয়ে যায় ষষ্ঠ শ্রেণী থেকে যে প্রশ্নগুলো আছে বোর্ড বইতে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই তিনটাতে পাটিগণিত রয়েছে। নবম দশমে কিন্তু খুব একটা পাটিগণিত নাই, এখানে শুরুই হয়েছে বীজগণিত দ্বারা। এখন ওই যে বাস্তব সংখ্যার পর্ব রয়েছে, কিছু কিছু চ্যাপ্টার রয়েছে যা পাটিগণিতের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেগুলো হয়তোবা রয়েছে। এখন আমরা যদি এই বোর্ড বইটাকে একটু অ্যানালাইসিস করি, বোর্ড বই থেকে যে সমস্ত টপিকসগুলো দেখতে হবে সব দেখতে হবে তা কিন্তু নয়, আপনাকে বাছাই করে দেখতে হবে। এখন বাছাই করে দেখার জন্য আসলে আমরা যখন দেখতে যাই তখনই ভ্যাবাচ্চাকা খেয়ে যাই। আসলে তো আমরা ভাবে বাছাই করে দেখতে পারি না। এই বাছাই করে আজকে আপনাদেরকে আমি কিছুটা দেখানোর চেষ্টা করব। সবগুলো তো আর দেখাতে পারবো না। আমরা আজকে গণিত বিষয় নিয়ে কথা বলবো। গণিত বইয়ের বোর্ড বই থেকে আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি, কিভাবে প্রস্তুতি নিতে পারি, সেই অংশটুকুই মূলত আপনাদের মাঝে আমি দেখাতে চাই। তবে বোর্ড বইয়ে যাওয়ার পূর্বে কিছু প্রশ্ন আপনাদেরকে আগে দেখাইতে যাই, যে প্রশ্নগুলো সরাসরি বোর্ড বই থেকে নেওয়া, এবং আপনারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে এই প্রশ্নগুলো কতটুকু কমন মনে হয় বা কতটুকু আনকমন মনে হয় সেটাও কিন্তু আমরা দেখার চেষ্টা করব। আপনারা আমাদের ফেসবুক কমেন্টে অনেকেই সালাম জানিয়েছেন, ইউটিউবের সঙ্গে যুক্ত হয়েছেন অনেকেই। তো যারা ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলে একসঙ্গে যুক্ত হয়েছেন অনেকেই সালাম যারা জানিয়েছে, সকলের সালাম একযোগে নিয়ে নিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? অনেকেই প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা কেমন আছেন? সবাই কমেন্ট করে জানাবেন, এবং কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন সেটিও কমেন্ট করে জানাবেন। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, ইউটিউবে কমেন্ট করেছেন আনন্দ রয়, কমেন্ট করেছেন সাদ্দাম হোসাইন, সাথী খাতুন, হ্যাপি, এরপরে দেইবা চৌধুরী, আচ্ছা দিবা চৌধুরী হয়তোবা, এরপরে রয়েছেন খুশ ঢালি রয়েছেন, হ্যাঁ, জাকিয়া আক্তার রয়েছে, আর অনেকে যুক্ত হয়েছেন। আমাদের ফেসবুকে যুক্ত হয়েছেন জয় দেবনাথ, মারিয়া আক্তার যুক্ত আছেন, রায় নির্ঝুম, ওকে, মহিবুল্লাহ আছেন, রাতুল যুক্ত আছেন সিরাজগঞ্জ থেকে, ওকে, থ্যাংক ইউ ভাই। পাবনা থেকে যুক্ত আছেন মিস নিপা, ওকে। চলুন তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করা যাক, কি বলেন? আমরা আলোচনার শুরুতে প্রথমে বোর্ড বই দেখাবো না, প্রথমে দেখাবো আমাদের যে আলোচনার অংশটুকু রয়েছে সেই আলোচনার অংশটুকু থেকে প্রথমে একটা প্রশ্ন আসতে পারে, স্যার বোর্ড বইটা পড়বো বাট বোর্ড বইটা কোথায় পাবো? এই একটা প্রশ্ন কিন্তু আপনারা করতেই পারেন, স্যার বোর্ড বই কোথায় পাবো? বোর্ড বই কেনার জন্য আমাদের ওই বোর্ড বইয়ের জন্য স্কুলে যেতে হবে না, কোনো একটা পুরাতন লাইব্রেরি থেকে বোর্ড বই নিতে পারেন, অথবা লাইব্রেরিতে যদি নাও যেতে চান লাইব্রেরিতে না গেলেও চলবে, সকল বোর্ড বইটাই কিন্তু ওয়েবসাইটে পাওয়া যায়। হ্যাঁ, এনসিটিভি কর্তৃক যে বোর্ড বইগুলো রয়েছে এই বোর্ড বইগুলো আপনি গুগল ক্রোম থেকে গেলেই পেয়ে যাবেন। আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এখান থেকে। তো আমি শুরুতে প্রশ্নে যাব বলেছি, কিছু প্রশ্ন দেখাবো আপনাদেরকে। চলুন দেখে আসি প্রথম যে কোশ্চিনটা। এই যে প্রশ্নটা রয়েছে এটা দেখার চেষ্টা করেন তো, এই কোশ্চেনটা আপনাদের কাছে কমন লাগে কিনা। প্রশ্নটা কি বলা হচ্ছে যে একটা স্কাউট দলকে 9, 10 এবং 12 সারিতে সাজানো যায়, আবার তাদের বর্গাকারেও সাজানো যায়।
ওই স্কাউট দলে, এটা হচ্ছে ওই, হ্যাঁ, ওই স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে। আচ্ছা, এই প্রশ্নটা কি আপনাদের কাছে কমন লাগে নাকি আনকমন লাগে বলেন দেখি? এই প্রশ্নটা অনেক চাকরির পরীক্ষায় অনেকবার কিন্তু এসেছে। আমরা এখন দেখার চেষ্টা করব এই যে প্রশ্নটা, এটা যে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে আসলো, এটা আসলে কোন বই থেকে আসলো। আমরা তো চাকরির জন্য অনেক বই কিনে থাকি, আসলে এগুলো কমন প্রশ্ন, কিন্তু এই কমন প্রশ্নগুলো আমাদের বোর্ড বই যেটা রয়েছে, এই বোর্ড বইগুলোতেই কিন্তু এই ধরনের প্রশ্নগুলো রয়েছে। এই প্রশ্নটা ক্লাস 7-এর যে বইটা রয়েছে, ক্লাস 7-এর বই থেকে কিন্তু রয়েছে। আমরা একটু সমাধানটা করি, আপনারা যারা সমাধান করতে পারবেন, আমি কিন্তু অপশন দেই নাই, হ্যাঁ, আমি কিন্তু অপশন দিই নাই, অপশন ছাড়া রাখা হয়েছে। তো আপনারাও অপশন ছাড়া দেখার চেষ্টা করেন, হ্যাঁ, অপশন ছাড়াই অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। বলেন অ্যান্সারটা কি হবে, সবাই দ্রুত কমেন্ট করার চেষ্টা করেন। হ্যাঁ, রাতুল আহমেদ শাহিন ভাই লিখেছেন, স্যার আমার কাছে 5 থেকে অনার্স পর্যন্ত সব বই আছে। গুড, ওকে, সবাই দ্রুত কমেন্ট করেন দেখি অ্যান্সারটা কি হবে। আচ্ছা, আমরা একটু চলে যাই এটার সমাধানে। হ্যাঁ, আপনারা হয়তোবা অনেকেই কমেন্ট করছেন, আপনাদের কমেন্টগুলো তো কিছুক্ষণ পরে দেখতে পাই আমি, তো যার কারণেই হয়তোবা এখনো দেখতে পাই নাই। সাইমা মনি কমন প্রশ্ন লিখেছেন, ওকে। এটা কিন্তু কমন কোশ্চিন। কমন কোশ্চিনটা কেন? এই প্রশ্নটা বিগত সালে আমাদের পরীক্ষায় ছিল। ওকে, তো চলুন আমরা এটা সমাধানটা দেখার চেষ্টা করি। ওকে, কি বলেছে, একটা স্কাউট দলকে 9, 10 এবং 12 সারিতে সাজানো যায়, আবার তাদের বর্গাকারেও সাজানো যায়। ওই স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে? এটার অ্যান্সারটা আমরা দেখার চেষ্টা করি। এই যে আজকে অপশন নাই, তো দেখেন অ্যান্সারগুলো কিন্তু নাই। হ্যাঁ, অন্যান্য দিনে যখন অপশন রাখা হয় তখন কিন্তু সবাই কমেন্ট করেন যে ক, খ, গ, ঘ যেটাই হোক না কেন। আজকে অ্যান্সারটা কিন্তু কম পেয়েছি। এমডি জুলহাস হোসাইন কমেন্ট করেছেন, ইউটিউব থেকে কমেন্ট করেছেন, মারুফ আহমেদ কমেন্ট করেছেন, রায় নির্ঝুম কমেন্ট করেছেন। আমরা অ্যান্সারটা দেখার চেষ্টা করি। তো প্রথমে 9, 10 এবং 11 আমরা কি করব, এটার লসাগু করে ফেলবো। সরি, 11 তো না, 12। তো কি দ্বারা ভাগ যাবে? 2 দ্বারা যদি ভাগ করি বা 3 দ্বারা যদি ভাগ করি, 3 দ্বারা ভাগ করে 3 তিরিকে 9, এটা 10কে তো ভাগ করা যায় না। এবার 3 4 12। এবার 2 দ্বারা ভাগ করতে পারি আমরা, এখানে 3, 5 দুগুণ 10, 2 দুগুণ হবে 4। এবার আর কোনো সংখ্যাকে যায় না। এবার আমরা কি করব, গুণ করব। তো আমরা যদি গুণ করি, দেখেন এখানে গুণটা একটু ভেঙে ভেঙে করি। 3 আছে কয়টা? 3 আছে 2টা, গুণন 5 আছে কয়টা? 5 আছে, বা 2 আছে 2টা, আর 5 আছে কয়টা? 5 আছে একটা। এখন এখানে আমি যদি নর্মালি গুণ করতাম, পাইতাম কত? 5 দুগুণ 10, 3 10 30, 30 দুগুণ 60, 60 গুণন 30 কত হয়? 180 হতো। এটা হতো অ্যান্সার। কিন্তু যদি আমাদের এই যে বর্গাকারের কথা না বলতো, বর্গাকারেও সাজানো যায়, এই কথাটি না বললেই অ্যান্সারটা হতো 180। কিন্তু বর্গাকারে সাজানো যায়, বর্গাকারে সাজানো যায় কথাটির অর্থটা হচ্ছে এটাকে বর্গমূল করা যাবে। এটাকে বর্গমূল কি করা যায় বলেন? 180কে বর্গমূল করা যায়? 180কে বর্গমূল করা যায় না। তাহলে এবার উপায়টা কি? এটাকে বর্গমূল করা যাবে এমন সংখ্যায় পরিণত করতে হবে। এটার জন্য কি করতে হবে? দেখেন এই যে এখানে ভেঙে ভেঙে লিখেছি, 3 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 2, 5 এর পাওয়ার 1। পূর্ণবর্গ করতে হবে আপনাকে। পূর্ণবর্গ করার জন্য আপনাকে অবশ্যই দেখতে হবে যে আমাদের যে মৌলিক উৎপাদকগুলো রয়েছে, এই মৌলিক উৎপাদকগুলোর পাওয়ার সর্বদা জোড় সংখ্যা হতে হবে। এখানে জোড় সংখ্যা 3 এর পাওয়ার 2 মানে 9, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। 2 এর পাওয়ার 2 মানে 4, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু 5 এর পাওয়ার 5 1, 5 এর পাওয়ার 1 মানে তো ওটা তো 5 হয়। 5 কি পূর্ণবর্গ না? তাহলে ওটাকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে? এটাকে 5 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। তাহলে 5 এর পাওয়ার 1, 5 এর পাওয়ার 1 মানে 5 এর পাওয়ার 2 হবে, মানে এখানে 5 5 এ 25 হবে। এখন এই 4টা গুণ করেন, তো 4 25 এ 100, 100 আর 9 গুণ করলে কত হয়? 900 হবে। তো এখানে আমাদের অ্যান্সারটা হবে 900। ওই স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে? 900 জন স্কাউট রয়েছে। এইটা হচ্ছে রাইট অ্যান্সার। এখন এই কোশ্চিনটা, আচ্ছা আপনারা একটু যে বলে না যে সাদা মনে বলেন দেখি, এই প্রশ্নটা আপনারা বিভিন্ন পরীক্ষায় গিয়ে হয়তো পেয়েছেন। যদি একাধিক অনেকগুলো পরীক্ষা দিয়ে থাকেন, পরীক্ষার হলেই পেয়েছেন। যদি পরীক্ষা দিয়ে না থাকেন, বিগত সালের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান করেছেন না? বিগত সালের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধানের ক্ষেত্রে গিয়ে এই প্রশ্ন বা এই ধরনের প্রশ্নগুলো আপনারা পেয়েছেন নাকি পান নাই? একটু বলেন দেখি কমেন্ট বক্সে। পাওয়া গেছে কি? সবাই একটু কমেন্ট করেন কষ্ট করিয়া। হ্যাঁ,
সবাই একটু কষ্ট করিয়া কমেন্ট করেন। আসলে এই ধরনের প্রশ্নটা আপনারা কি এর আগে সমাধান করেছেন নাকি আজকে প্রথম দেখলেন এরকম মনে হলো? হ্যাঁ, এখানে অপশন দেওয়া ছিল, আমি অপশন দিই নাই, এটা বোর্ড বই থেকে নেওয়া হয়েছে, যার কারণে আমরা অপশন দিই নাই। এই যে প্রশ্নটা, এটা হচ্ছে অনুশীলনী 1.2 এর প্রশ্ন নাম্বার হচ্ছে যে 10, প্রশ্ন নাম্বারও দেওয়া হয়েছে, এটা সপ্তম শ্রেণীর, পাশে এটাও লেখা উচিত ছিল সপ্তম শ্রেণীর। তো আমরা একটু পিডিএফে চলে যাব, সপ্তম শ্রেণীর যে বইটা, এই বইটাতে আমরা চলে যাব। আমরা ওই যে প্রশ্নটা রাখা হয়েছিল বোর্ড বই কোথায় পাবো, দেখুন বোর্ড বইটা কোথায় পাওয়া যাব, মানে কোথায় পাবো আমরা, এটা একটু দেখার চেষ্টা করি। এই বোর্ড বইটা পাওয়ার জন্য আপনারা আপনাদের ফোন থেকে গুগল ক্রোমে চলে যাবেন। আমি এখানে চলে আসলাম, আমরা এখানে সার্চ করব এখন বোর্ড বইটা, বুঝছেন? আমরা দেখেন কি লিখে সার্চ করা যায়। এই যে এখানে আমরা লিখছি, দেখেন ক্লাস 7-এর ম্যাথ বই, তো নাকি আপনি লিখলেই পারেন, এই যে ক্লাস 7 লিখছি, ক্লাস 7, ক্লাস 7 ম্যাথ বুক, এটা সব রকম বই আমি পেয়ে যাব। ওকে, ক্লাস 7-এর ম্যাথ বুক আমি লিখে সার্চ দিলাম, দেখেন এই যে ইন্টারফেসগুলো চলে আসবে, আপনি এখান থেকেই পেয়ে যাবেন। এই যে এনসিটিভি কর্তৃক, হ্যাঁ, এই যে দেখেন, আপনি একটু জুম করে যদি দিই, দেখেন এনসিটিভি বুক কিন্তু, হ্যাঁ, এনসিটিভি ক্লাস 7-এর যে বইটা, এই বইটা চলে এসেছে এখন। হ্যাঁ, তাহলে এটাকে আমরা এখন এখানে আমি প্রবেশ করছি, চলেন দেখেন এই যে এখানে চলে আসছে আমাদের ক্লাস 7-এর সপ্তম শ্রেণীর বই। এখন আমরা আসলে কোন বইটা দেখতে চাই? হ্যাঁ, দেখুন এই বইয়ের লিস্টটা কিন্তু রয়েছে। হ্যাঁ, ক্লাস 7 বুক 2026 পিডিএফ বাংলা ভার্সন, আমাদের সপ্তবর্ণ, আনন্দ পাঠ, বাংলা ব্যাকরণ নির্মিতি, ইংলিশ ফর টুডে, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, গণিতের আমার প্রয়োজন, গণিতের এই যে আমরা এখানে একটু ডাউনলোড করে নিচ্ছি গণিত বইটা। ওকে, তো গণিত বইটা ডাউনলোড করে নিই, চলেন এই যে এখানে ডাউনলোড হচ্ছে। আমরা সরাসরি দেখাচ্ছি এই কারণে যে আপনি যখন নিজের ফোন থেকে ট্রাই করবেন, কিভাবে ট্রাই করবেন সেই অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি। এটা ওপেন হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে, এখন ওপেন করে নিচ্ছি আমরা। ওকে, এই দেখেন আমাদের সপ্তম শ্রেণীর বইটা কিন্তু চলে আসছে। তাহলে এই বইয়ের জন্য এই বইটা আমার কেনার কি দরকার বলেন? যদি আমরা এখানেই পাওয়া যায়, এখানে যদি আমি ফ্রি পেয়ে যাই, তাহলে আমাদের দরকার কি বলেন? এই যে সপ্তম শ্রেণীর যে বোর্ড বই, ওই যে বললাম অনুশীলনী 1.2, চলেন দেখে সপ্তম শ্রেণীর অধ্যায়গুলো দেখেন কি কি রয়েছে। এই যে মূলদ অমূলদ সংখ্যা, আমরা অনেকেই যখন পরীক্ষা যাই মূলদ অমূলদ নিয়ে কিন্তু অনেকেরই আমাদের প্রবলেম হয়। আপনারা এই মূলদ অমূলদ পার্টটা এখানে দেখলে কিন্তু প্রবলেম সলভ হয়ে যায়। হ্যাঁ, এখানে কিন্তু রয়েছে। এরপরে দেখেন কি রয়েছে এই অংশটুকু থেকে, সমানুপাত রয়েছে, রাপ ক্ষতি রয়েছে, পরিমাপ রয়েছে, বীজগাণিতিক রাশির গুণ ও ভাগ রয়েছে, বীজগাণিতিক সূত্রাবলী রয়েছে, মানে দেখেন বীজগণিত ভগ্নাংশ, সরল সমীকরণ, সমান্তরাল সরলরেখা, ত্রিভুজ, সর্বসমতা, সদৃশতা, তথ্য উপাত্ত, উত্তরমালা। যাক, এটা হচ্ছে সূচিপত্র। তো আমাদের প্রথম অংশটুকু মূলদ অমূলদ পর্ব, বর্গ ও বর্গমূলের যে ব্যাপারটা এখানে রয়েছে আমাদের, দেখেন সুন্দর করে রয়েছে। এই তথ্যগুলো যদি সুন্দর করে আমরা পড়ি, দেখি, আমরা অনেক ভালোভাবে বুঝতে পারবো। ওকে, আমরা মাত্র যে প্রশ্নটা দেখলাম এই প্রশ্নটা একটু দেখার চেষ্টা করব এখন। চলেন দেখে আসি এই প্রশ্নটা কোথায় রয়েছে। এই দেখেন এখানে আমার যে পেইড ব্যাচের ক্লাস যারা করেন, আমি কিন্তু এই ছকটা লিখে দিই তাদেরকে, যে 1 থেকে 21 পর্যন্ত, 1 থেকে 21 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে তাদের বর্গ আপনাদের মুখস্থ রাখতে হবে, বর্গমূল মুখস্থ হবে। দেখেন একের হচ্ছে এই দেখেন 1 বর্গ সংখ্যা এগুলো। হ্যাঁ, একের বর্গ হচ্ছে 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16, 16-র বর্গমূল 4, এরকম ভাবে, বুঝছেন? এখানে 21টা সংখ্যা লেখা হয়েছে। আচ্ছা, আমরা যে প্রশ্নটা দেখতে মানে মাত্র যে প্রশ্নটা করলাম, এই প্রশ্নটাই এখন দেখি একটু কোথায় রয়েছে এই কোশ্চেনটা। 1.2-তে, তো চলেন দেখে আসি আমাদের যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায় থেকে। এখানে দেখেন প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে এমসিকিউ কিন্তু অটোমেটিক কিছু রাখা হয়েছে। দেখেন এই যে 290 বা 361-এর বর্গমূল কত, এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। দেখেন 1.1025 বর্গমূল কত, এমসিকিউ আকারে কিন্তু রয়েছে। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হতে পারে। হ্যাঁ, তারপরে দেখেন 3 7 5 মানে 3 গুণন 7 গুণন 5 গুণন 7 গুণন 3 কে কত দ্বারা গুণ করলে, গুণ বা ভাগ করলে গুণফল বা ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এই যে কোশ্চেন দেখেন 5 নাম্বারটা, নিচের কোনটি অমূলদ সংখ্যা। এই যে প্রশ্নগুলো দেখেন, এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় আসা প্রশ্ন। হ্যাঁ, নিচের কোনটি অমূলদ সংখ্যা দেবেন, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসছে। তাহলে এখানেই তো আমার রয়েছে, বুঝতে অসুবিধা কোথায় যে এখানে অমূলদ কোনটা। দেখেন আপনার যদি বলা হয় এটা অমূলদ কোনটা, √2, √9, √16, √25, 9-কে রুট করলে 3 হয়, 16-কে রুট করলে 4 হয়, 25-কে রুট করলে 5 হয়, মানে এগুলো পূর্ণ সংখ্যা। কিন্তু √2-কে বর্গমূল করা যায় না, √2-কে বর্গমূল করা যায় না, বিধায় এটা হচ্ছে আমাদের কি সংখ্যা, অমূলদ সংখ্যা। হ্যাঁ,
এই প্রশ্নগুলো আমরা যদি বোর্ড বই থেকে দেখি তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের অ্যান্সার আমরা করতে পারবো। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে যদি দেখি, আমি একটু শুরু থেকে আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে প্রশ্নটা দেখেন 4639, হ্যাঁ 4639, এটা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, বা 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছে। আমাদের যে এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হয়, এই এমসিকিউ ভিত্তিক পরীক্ষা কিন্তু এই ধরনের প্রশ্ন এসে থাকে। সুতরাং আমাদের এটা দেখতে সমস্যা কোথায়, বোর্ড বই থেকে যখন আমরা দেখব এই ধরনের প্রশ্নগুলো খুব সহজে আমরা সমাধান করতে পারবো। এখানে প্রত্যেকটা প্রশ্নের সমাধান, মানে সমাধান যেগুলো দেওয়া আছে সবগুলো যে সমাধান দেওয়া আছে তা নয়, বাট যে প্রশ্নগুলো দেওয়া আছে ম্যাক্সিমাম প্রশ্নের সমাধানগুলো ডিটেলসে দেওয়া আছে। এটা ক্লাস 7-এ যখন আপনারা পড়েছেন, হ্যাঁ ক্লাস 7-এ যখন আপনি পড়েছেন তখন যে ব্রেনটা ছিল এখন তো সেই ব্রেনটা তার নাই। এখন ব্রেনটা অনেক কি হয়েছে, মনে করেন যে জমাট বেঁধেছে। জমাট মানে কি যে ভার হয়েছে তা নয়, এখন ব্রেনটা মানে বিকাশ ঘটেছে, বিকাশ বলবো এটা। হ্যাঁ, তো এখন আপনি যখন কোনো কিছু দেখবেন এটা খুব সহজে আপনি বুঝতে পারবেন। ক্লাস 7-এ যেটা আপনি ভালো বোঝেন নাই এখন কিন্তু সেটা খুব ভালো বুঝবেন। হ্যাঁ, আচ্ছা আমরা এটা চলে যাচ্ছি আমাদের যে প্রশ্নটা আমরা দেখলাম সেই প্রশ্নের দিকে চলে যাচ্ছি। এই যে 10 নম্বর যে কোশ্চেনটা দেখেন, এই যে উদাহরণ 10 দেখেন, মাত্র এই প্রশ্নের সমাধানটা কিন্তু আমরা করেছি। একটা স্কাউট দলকে দেখেন বলা হচ্ছে এখানে যে একটা স্কাউট দলকে 9, 10 এবং 12 সারিতে 9, 10 এবং 12 সারিতে সাজানো যায়, আবার তাদের বর্গাকারেও সাজানো যায়। ওই স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে? এই যে কোশ্চিনটা, এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসছে না বলেন? মূলত যে সমস্ত চাকরির পরীক্ষা হয়, সরকারি চাকরির পরীক্ষাগুলো, হ্যাঁ তাহলে সেই সমস্ত চাকরির পরীক্ষাগুলোতে আমরা যদি বোর্ড বইটাকে সুন্দরভাবে আয়ত্ত করতে পারি, আপনার এর বাইরে আর কোনো কিছুর প্রয়োজনই হবে না। আপনারা এর বাইরে আর কোনো কিছু প্রয়োজনই হবে না, এটা যদি খুব সুন্দরভাবে আয়ত্ত করা যায়। এর বাইরে যদি কোনো প্রশ্ন আসেও, আসবে না তা কিন্তু বলছি না, আসতেই পারে। এর বাইরে যদি কোনো প্রশ্ন আসেও সে প্রশ্নের সমাধানটা আপনি খুব সহজে করতে পারবেন যদি বোর্ড বইয়ের পূর্ণাঙ্গ ধারণা আপনার থাকে। তবে এখানে একটাই অসুবিধা কি, মনে করেন যে এই যে এখানে পাটিগণিত রয়েছে, ক্লাস 8-এ পাটিগণিত রয়েছে, তাই না? এইগুলো সাজানো নাই, আপনাকে সাজিয়ে নিতে হবে শুধুমাত্র। আপনি প্র্যাকটিস করেন, আপনি সময় দেন। তো দেখেন এখানে সমাধানটা কিন্তু খুব সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। দেখেন আমি যেভাবে সমাধানটা করেছিলাম সেই সমাধানটা এখানে কিন্তু রাখা হয়েছে। এই দেখেন, হ্যাঁ এখানে দেখেন সুন্দর করে বলা হচ্ছে 9, 10 এবং 12 এর লসাগু হচ্ছে এই যে এটা। তো এটা গুণ করে আর গুণফল লেখা হয়নি। হ্যাঁ, গুণফলটা আমি লিখেছিলাম 180। এখন 2 গুণন 2, 3 গুণন 3, গুণ 5কে বর্গাকারে সাজানো যায় না। 5টা কি হয়েছে? সিঙ্গেল হয়েছে। সবসময় জোড়ায় জোড়ায় থাকতে হয়, বুঝতে পেরেছেন? তাহলে এই যে 2 গুণন 2, 3 গুণন 3, গুণন 5কে বর্গ সংখ্যা করতে হলে কমপক্ষে 5 দ্বারা গুণ করতে হবে। এটাও একটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারতো যে এরকম আপনাকে বলা হতে পারে এটা কত 180। এই প্রশ্নটাও করা হতে পারে যে 180-কে সর্বনিম্ন 180-কে সর্বনিম্ন কত দ্বারা গুণ করলে, কত দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, গুণফল পূর্ণ বর্গ হবে। আচ্ছা এই যে প্রশ্নটা আমি লিখলাম, বলেন তো এই প্রশ্নটাকে আপনার কাছে আনকমন লাগলো না এটা কমন লাগলো? বলেন, এই প্রশ্নটা তো কমন কোশ্চিন, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় এসেছে না বলেন? এই ধরনের প্রশ্নও পরীক্ষায় কিন্তু এসেছে। তাহলে এই যে প্রশ্ন উত্তরটা এটাই কিন্তু আমি পেয়ে যাবো। 180-কে আমরা তাহলে মৌলিক সংখ্যার উৎপাদক আকারে প্রকাশ করব। এই মৌলিক সংখ্যার উৎপাদক আকারে প্রকাশ করলেই পাবো কিন্তু এই যে জিনিসটা, অর্থাৎ 2 এর পাওয়ার 2, তারপর 3 এর পাওয়ার 2, আর একটা পাবো 5। তার মানে কি 2 এর পাওয়ার 2 মানে 4, 3 এর পাওয়ার 2 মানে 9, 4 9 36, 36 গুণন 5 কত হবে? 36 গুণন 5 হয় 180, পেয়ে গেছে 180। এখন এই যে দেখবেন যে যার পাওয়ার জোর হয় সেটা পূর্ণবর্গ, হ্যাঁ, কিন্তু যার পাওয়ার বিজোড় হয় সেটা পূর্ণবর্গ নয়। যেহেতু এটা পাওয়ার বিজোড় রয়েছে তাই ওই সংখ্যা দ্বারাই যার পাওয়ার, যেই সংখ্যার পাওয়ার বিজোড় থাকবে সেই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে। যেই সংখ্যার পাওয়ার বিজোড় থাকবে সেই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে বা সেই সংখ্যা দ্বারাই ভাগ করতে হবে। যদি ভাগ করার কথাও বলে যে কত দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, বুঝতে পেরেছেন? কত দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, তখনও অ্যান্সারটা কিন্তু এই 5ই আসতো। হ্যাঁ, আর এখানে তো আমাদের ভিন্ন কথা বলেই দিয়েছে যে আমাদের স্কাউট কতজন ছিল সেইটা চেয়েছে। তাহলে এই ধরনের প্রশ্ন তো আসতেই পারে, পরীক্ষায় আসে না বলেন? আমি জাস্ট এই একটা অধ্যায় থেকে দেখি কতগুলো প্রশ্ন আসতে পারে, আমরা শুরু থেকে দেখার চেষ্টা করি। হ্যাঁ, একদম এই যে বইয়ের শুরু থেকে দেখি। এখানে সূচিপত্রের পর থেকে দেখেন, আমি একটু দেখিয়ে দিই। এটা ক্লাস 7-এর বই,
ক্লাস 8 বই আপনারা একই রকমভাবে দেখবেন, একটা বই নিয়ে দেখাই, তাহলে আপনারা বুঝতেই পারবেন যে কিভাবে কি করতে হবে। প্রথম অধ্যায়টা রয়েছে মূলদ অমূলদ সংখ্যা। তাহলে মূলদ অমূলদ সংখ্যা, এই যে বর্গ এবং বর্গমূলের ব্যাপারটা কিন্তু রয়েছে। হ্যাঁ, বর্গ এবং বর্গমূলের ব্যাপারটা, এই বর্গ এবং বর্গমূলের ব্যাপারটাই আমরা অনেকে বুঝি না। হ্যাঁ, আমরা অনেকেই বুঝি না, তো দেখলেই এটা হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, দেখেন আপনাকে এখানে যে প্রশ্নগুলো দেখেন, এই যে এগুলো পড়ার পরে কিন্তু আপনাকে এখানে প্রশ্ন বলছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 1, 4, 5, 6, 9 হলে কি সেটা বর্গ সংখ্যা হবে? তা কিন্তু হবে না, শেষে 6 থাকলেই বর্গ সংখ্যা সবসময় কিন্তু হয় না। আমরা এই যে পার্টে দেখেন বর্গ এবং বর্গমূল থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে সেটা একটু দেখার চেষ্টা করি। এই যে এখানে বলছে কি দেখেন 3136-এর বর্গমূল নির্ণয় করো। বর্গমূল আসে না বলেন? বর্গমূলের ক্ষেত্রে দেখেন মৌলিক গুণনীয়কের সাহায্যে 3136-এর বর্গমূল নির্ণয় করো। চলুন আমরা একটু বর্গমূল নির্ণয়ের কৌশলটা দেখে আসি। যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করব আমরা। যে কোনো সংখ্যার বর্গমূল, হ্যাঁ, এটা কিন্তু এভাবেও বর্গমূল করা যায়। হ্যাঁ, মৌলিক গুণনীয়কের সাহায্যে দেখেন, মৌলিক গুণনীয়কের সাহায্যে 3136-এর বর্গমূল নির্ণয় করো। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে আপনি সব সংখ্যার বর্গমূল তো নির্ণয় করতে পারবেন না। হ্যাঁ, তাহলে আপনি এখানে মৌলিক গুণনীয়ক এটা রয়েছে। মৌলিক গুণনীয়ক মানে কি? এটাকে 2 দ্বারা ভাগ, মানে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। মৌলিক সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, সেটা হচ্ছে মৌলিক গুণনীয়কটা মূলত। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল। তো আমাদের পরীক্ষার জন্য যেটা দরকার বা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূলটা আপনাকে শিখতে হবে। হ্যাঁ, তো ভাগের সাহায্যে বর্গমূল যদি দেখতে চাই, দেখেন আপনাকে এখানে ভেঙে ভেঙে বোঝাচ্ছে। আমরা বলি না যে স্যার আমি বর্গমূল নির্ণয় করতে পারি না, তো আপনাকে আমার শিখাইতে হবে না, আপনি নিজেই শিখবেন। আপনি নিজে শিখে অন্য কাউকে শিখাবেন। কিভাবে? এই দেখেন উদাহরণ 2টা একটু দেখি কি বলছে। ভাগের সাহায্যে 2304 এর বর্গমূল নির্ণয় করো। এটা হচ্ছে প্রশ্ন। এখন আপনার পরীক্ষায় প্রশ্নটা কি আসবে? পরীক্ষায় বলবে 2304 রুট 2304 সমান কত। এই ধরনের প্রশ্ন যদিও খুবই কম আসে, কিন্তু আপনাকে তো নির্ণয় করা শিখতে হবে, তাই না? দেখেন বইতে যেভাবে আছে আমি জাস্ট সেভাবে আপনাদেরকে বলি, সেভাবে আমি জাস্ট সমাধানটা করি। আমরা 2304-এর বর্গমূল করব। কত হয় 2304-কে বর্গমূল করলে? সেটাই মূলত আমরা এখন বের করব উইদাউট ক্যালকুলেটর ছাড়া। বুঝতে পেরেছেন? ওকে, তো 2304 সংখ্যাটি আমরা প্রথমে আগে লিখতে হবে। চলো আমরা আগে লিখে নিই। হ্যাঁ, যা যা করতে বলেছে 2304 লিখতে বলেছে, আমি আগে লিখে নিলাম। হ্যাঁ, যা বলেছে তাই করব। 2304 আমরা আগে প্রথমে লিখে নিলাম। এরপরে দেখেন 2 নম্বরে কি বলেছে, ডান দিক থেকে 2টি করে অঙ্ক নিয়ে জোড়া করি। ডান দিক থেকে 2টি করে অঙ্ক নিয়ে জোড়া করি, প্রত্যেক জোড়ার উপর রেখা চিহ্ন দেই। ওকে, চলেন দেখে আসি। ডান দিক থেকে 2টি করে আমরা কি নিব? অঙ্ক নিব। 2টি করে অঙ্ক নিব ডান দিক থেকে। যে ডান দিক থেকে এই যে 2টি অঙ্ক, আবার এই যে 2টি অঙ্ক, আমি তীর চিহ্ন দিলাম এই কারণে যে আমি ডান দিক থেকে বাম দিকে আসতেছি। হ্যাঁ, রেখা চিহ্ন দিতে বলেছে, আমি দিয়ে দিলাম রেখা চিহ্নটাও। হ্যাঁ, যা বলেছে তাই করব। দেখেন তারপরে কি বলেছে, দেখেন ভাগের সময় যেমন খাড়া দাগ দেওয়া হয়, ডান পাশে তদ্রূপ একটা খাড়া দাগ দিই। কোন দিকে বলছে? ডান পাশে। এই যে খাড়া দাগ আমরা দিলাম ডান পাশে। ডান পাশে দিতে বলেছে, ডান পাশে দিলাম। ওকে, তারপরে দেখেন বাম দিক থেকে প্রথম জোড়াটি, দেখেন বাম দিক থেকে প্রথম জোড়াটি কত? 23 হয়। আসলে 23 হয় কিনা দেখেন তো। এই যে বাম দিক থেকে প্রথম জোড়াটি কিন্তু 23। বাম দিক থেকে প্রথম জোড়াটি 23, এর পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে 16। আচ্ছা বলেন পূর্ববর্তী বর্গ সংখ্যা বলতে কি বুঝি? এটাকে একটু সহজ করে যদি বলা হয় থাকে, বলেন দেখি এই যে 23 সংখ্যাটা, 23 অপেক্ষা ছোট পূর্ণবর্গ সংখ্যাটি কত? বর্গ সংখ্যা বলা হয়েছে, আমি বললাম পূর্ণবর্গ সংখ্যা। বুঝতে পেরেছেন? বলেন দেখি একটু 23 অপেক্ষা ছোট 23 অপেক্ষা ছোট পূর্ণবর্গ সংখ্যাটি কত? তো 23 অপেক্ষা ছোট পূর্ণবর্গ সংখ্যাটি 16। 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16 আর 5-এর বর্গ হচ্ছে 25। বেশি হয়ে যায়, বেশিটা নেওয়া যাবে না। বলা হচ্ছে বাম দিক থেকে প্রথম জোড়াটি 23, এর পূর্ববর্তী বর্গ সংখ্যা 16, যার বর্গমূল হচ্ছে √16 মানে 4। খাড়া দাগের ডান পাশে 4 লিখি, এখন 23-এর ঠিক নিচে 16 লিখি। এটা কিন্তু ভেঙে ভেঙে আপনাকে বলে দিচ্ছে, আপনি সুন্দর করে পড়লেই কিন্তু সমাধানটা করতে পারবেন। এত সুন্দর করে কিন্তু আমিও বলবো না আপনাকে, বুঝছেন? অনেকে বলছে না স্যার সুন্দর বুঝান, এত সুন্দর করে কিন্তু আমি বুঝাবো না আপনাকে, অন্যভাবে বুঝাবো কিন্তু আমি। হ্যাঁ, তো যাই হোক এখানে চলে আসি। এই যে 23 অপেক্ষা 16 পূর্ণবর্গ সংখ্যা 16, যাকে বর্গমূল করলে পাওয়া যাবে কত? 4। এই দেখেন ডান দিকে 4 লিখলাম আর নিচে লিখলাম 16। তারপর কি বলেছে দেখেন, এখন 23 থেকে 16 বিয়োগ করি। চলো আমরা বিয়োগ করি। এখানে এই যে বিয়োগ করলে থাকবে কত? এখানে আমাদের থাকবে 7।
ওকে, লিখলাম 7। তারপরে চলে আসি, দেখেন বিয়োগফল 7, 7 এর ডানে পরবর্তী জোড়া 0 4 বসাই। তাহলে পরবর্তী জোড়া 0 4 বসাবো আমরা। তো 7 এর ডানে 0 4, এই যে পরবর্তী যে জোড়াটা রয়েছে, যে এক জোড়া, জোড়ায় জোড়ায় কিন্তু নামে এখানে, বুঝছেন? এটাকে আমি অন্য কালার দিয়ে লিখি, এই যে 0 4, বুঝছেন? 0 4 পরবর্তী জোড়াটা কিন্তু নামিয়ে নিয়ে আসলাম 0 4। তাহলে হয়ে গেল কত? হয়ে গেল 704। এবার 704 এর বাম দিকে খাড়া দাগ, দেখেন বলছে কি 704 এর বাম দিকে, ডান দিকে কিন্তু নয়, বাম দিকে খাড়া দাগ বা ভাগের চিহ্ন দেই। তাহলে এই যে বাম দিকে খাড়া দাগ বা ভাগের চিহ্ন কিন্তু আমরা দিয়ে দিলাম, বাম দিকে দিতে বলেছে যে, তাই বাম দিকে কিন্তু দিয়ে দিলাম। এরপরে 6 গেল, 7 নম্বরে চলেন দেখে আসি কি বলছে। ভাগফলের ঘরের সংখ্যা, দেখেন কি বলছে এখানে, ভাগফলের ঘরের সংখ্যা 4, এর দ্বিগুণ 4 গুণন 2 বা 8 নিচের খাড়া দাগের বাম পাশে বসাই। অর্থাৎ ভাগফলে কত ছিল? ভাগফলে 4 ছিল, 4 এর দ্বিগুণ নিব। অর্থাৎ ভাগফলে যাই পাবো, যাই এখানে থাকবে না কেন, তাকে 2 দ্বারা গুণ করে সেই ফলাফলটা আমরা 8 লিখবো এইখানে। হ্যাঁ, 4কে 2 দ্বারা গুণ করলে কত? 4 2 8 হবে, এই যে 8 লিখলাম। অলওয়েজ 2 দ্বারা গুণ করতে হবে। দেখেন বলছে যে ভাগফলের ঘরের সংখ্যা 4, 4 এর দ্বিগুণ 4 গুণন 2 বা 8 নিচের খাড়া দাগের বাম পাশে বসাই। তো খাড়া দাগের বাম পাশে আমি বসাচ্ছি, এই যে খাড়া দাগের বাম পাশে বসিয়ে দিলাম। ওকে, এবার আসেন কি বলছে, 8 এবং খাড়া দাগের মধ্যে একটি অঙ্ক বসানোর মতো স্থান রাখি। কি বলছে? 8 এবং খাড়া দাগের মধ্যে একটি অঙ্ক বসানোর মতো স্থান রাখি। কিরকম ব্যাপারটা দেখেন দেখি একটু। এই যে 8 এবং খাড়া দাগ, এই যে খাড়া দাগ, এর মধ্যে একটা অঙ্ক বসানোর মতো আমরা কি রাখবো? একটা স্থান রাখবো। এই যে এখানে বলে দিচ্ছে, হ্যাঁ, মতো, এই যে 8 এবং খাড়া দাগের মধ্যে একটি অঙ্ক বসানোর মতো স্থান রাখি। এই যে স্থানটা আমি রাখলাম, আমি এখানে বক্স করে দিলাম আপনাদের বোঝানোর স্বার্থে। এবারে আসেন কি বলছে এখন বলছে এখন একটি এক অঙ্কের সংখ্যা খুঁজে বের করি। এখন একটি এক অঙ্কের সংখ্যা খুঁজে বের করি, যাকে 8 এর ডান পাশে বসিয়ে প্রাপ্ত সংখ্যাকে ওই সংখ্যাটি দ্বারা গুণ করে 704 এর সমান বা অনূর্ধ্ব 704 পাওয়া যায়। কথাটা আপনাদের কাছে কঠিন মনে হতে পারে, তো আপনারা একটু দেখেন, আবার একটু পড়েন কি বলছে এইখানে। এখন একটা অঙ্কের মানে এক অঙ্কের একটা সংখ্যা খুঁজে বের করি, যাকে 8 এর ডান পাশে বসিয়ে, এই যে এখানে 8 পেয়েছিলাম, 8 এর ডান পাশে যে বক্স নিয়েছিলাম, এই বক্সে বসাবো। ডান পাশে বসিয়ে প্রাপ্ত সংখ্যাকে, এখানে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাকে ওই সংখ্যাটি দ্বারা, এই যে সংখ্যাটি আমি এখানে বসাবো সেই সংখ্যাটি দ্বারা গুণ করে 704 এর সমান বা অনূর্ধ্ব 704 সংখ্যাটি পাওয়া যাবে। অর্থাৎ 704 অপেক্ষা বড় হতে পারবে না। ওকে, চলেন আমরা দেখার চেষ্টা করি। এই যে এখানে কত? আমরা 8 নিয়েছি। এখন আমি যদি 8 এর পরে আপনাদের একটু ডিটেলস বুঝিয়ে দিই, হ্যাঁ, ডিটেলসটা বুঝিয়ে দিই। এই 8 এর পরে যদি আমরা 1 বসাই, তাকে আমরা 1 দ্বারা গুণ করব। 8 এর পরে যদি 2 বসাই, তাকে আমরা 2 দ্বারা গুণ করব। 8 এর পরে যদি 3 বসাই, তাকে আমরা 3 দ্বারা গুণ করব। 8 এর পরে যদি 4 বসাই, তাকে আমরা 4 দ্বারা গুণ করব। এরকম ভাবে এখন 8 এর পরে কত বসালে 704 সমান হবে অথবা তার থেকে ছোট হবে, বড় হওয়া যাবে না। তো সমান পাওয়া যাবে, দেখেন 8 এর পরে 8 বসালে 8 গুণন 8 ইকুয়াল, এই যে 8 8 গুণ 8 কত হবে? 8 8 64, 8 8 64 আর 6 হবে 70, 704 পাওয়া যায়। তাহলে এইখানেও 8 বসাবো, এইখানেও 8 বসাবো, আর এই ফলাফলটা লিখবো এইখানে 704। দেখেন আমার কিন্তু বর্গমূল হয়ে গিয়েছে, অর্থাৎ 2304 এর বর্গমূল কত পেলাম? বর্গমূল পেলাম কিন্তু 48। এটা আমাদের যে বোর্ড বই, ক্লাস 7 এর যে বোর্ড বইটা, আমি কিন্তু সম্পূর্ণ 7 এর বোর্ড বইটাকে হুবহু করেই আপনাদের এই সমাধানটা কিন্তু দেখাইলাম। এখন এখানে কিন্তু আরও রয়েছে, দেখেন এই যে এখানে সংখ্যাটি, এক্ষেত্রে 8 হবে, 8 সংখ্যাটি ভাগফলের 4 এর ডান পাশে বসাই, ভাগফলের স্থানে পাওয়া গেল 48, এটি নির্ণয় বর্গমূল। ব্যাস, এটা হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল ক্ষেত্রে। হ্যাঁ, ওকে, এই যে অংশটুকু হয়ে গেল। এবং এখানে দেখেন মজার ব্যাপারটা হচ্ছে, আমি তো আপনাদের অন্য পেজে দেখিয়েছি, মজার ব্যাপারটা হচ্ছে এখানে আপনাকে যা বলছে ডান দিকে কিন্তু সেই কাজটা করে নিচ্ছে। প্রথমে বলা হয়েছে 2304 সংখ্যাটি লিখি, ওরা কিন্তু দেখেন এখানে লিখেছে ডান দিক থেকে 2টি করে অঙ্ক নিয়ে জোড়া করি, দেখেন 2টি করে অঙ্ক নিয়ে তারা জোড়া করেছে। এরপরে ভাগের সময় যেমন খাড়া দাগ দেওয়া হয়, ডান পাশে তদ্রুপ খাড়া দাগ দিই, দেখেন ওরা খাড়া দাগ দিয়েছে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, আমি যেভাবে আপনাদেরকে ওখানে আলাদা
পেজে দেখিয়েছি ঠিক সেইটা কিন্তু তার বইয়ের ডান পাশেই লিখে দিয়েছে। আপনি যখন ক্লাস 7-এ পড়তেন বা বর্তমানে ক্লাস 7-এ যে স্টুডেন্টটা পড়ে তাকে এটা জিজ্ঞাসা করবেন, দেখবেন তার মাথায় এটা ঢুকবে না, স্বাভাবিকভাবেই কঠিন লাগবে। কিন্তু আপনি যদি সেটা দেখেন, আপনি তো মোটামুটিভাবে অনার্সে পড়তেছেন, অনেকে আছেন অনার্সে পড়া, এই জন্য বললাম, আপনি তো অনার্স শেষ করেছেন, আপনি তো মাস্টার্স শেষ করেছেন, আপনি যদি এখন এটা দেখেন আপনি নিজেই এটা পারবেন। আপনি এখন চাকরির জন্য খুঁজতেছেন, আপনি শিক্ষক নিবন্ধনে আবেদন করতেছেন, আপনি প্রাইমারিতে আবেদন করবেন, তাই না বলেন, বিভিন্ন চাকরি পরীক্ষাতে আবেদন করছেন, আপনি নিজে একজন শিক্ষক হবেন। তো শিক্ষক হওয়ার জন্য, আবারও বলছি, শিক্ষক হওয়ার জন্য যে অ্যাবিলিটি আপনার থাকার দরকার সেটা তো হয়েছে, যোগ্যতা তো হয়েছে, কিন্তু পড়ানোর অ্যাবিলিটি আসলেই কি সবার আছে? একদম টু বি অনেস্টলি বলেন দেখি যে স্যার আমি শিক্ষক হলে আমি খুব দারুণ পড়াবো, হ্যাঁ, আমি একদম ফাটাফাটি পড়াবো, বা আমি খুব ভালো মানের টিচিং করব, মানে স্টুডেন্টদের খুব ভালো পড়াবো, এই অ্যাবিলিটিটা কি সবার আছে? বলেন দেখি। আমরা আসলে শিক্ষক হব সেটা বড় কথা নয়, বর্তমানে চাকরির যে বাজার দর সে অনুযায়ী হয়ে গিয়েছে আমার একটা চাকরি লাগবে, সেটা হোক শিক্ষকতার চাকরি বা সেটা হোক কোনো ভিআইপি চাকরি, অন্য যে কোনো চাকরি, আমার একটা চাকরি লাগবে। এখন নিবন্ধনের মাধ্যমে চাকরি পাওয়ার ওইটা মোটামুটিভাবে অন্যান্য চাকরির তুলনায় কিছুটা সহজ, তাই নিবন্ধনের প্রতি ঝোঁকটা বেশি থাকে। কিন্তু মূলত শিক্ষক হওয়ার যে একটা মনে করেন যে প্রবণতা, এই প্রবণতা আমি বলবো আসলে শতভাগ সত্য নয়, এটা কিছুটা সত্য, কিছুটা মিথ্যা, কিছুটা হচ্ছে যে আমাদের চাকরি নাই তাই চাকরি লাগবে তাই নিবন্ধন পরীক্ষা দিয়ে চাকরির মাধ্যমে আসতে যাচ্ছি। আমরা কঠোর পরিশ্রম করতে অনীহা, আমরা কঠোর পরিশ্রম করতে চাই না, কিন্তু আমরা অল্প পরিশ্রম করে সুন্দর করে সমাধান চাই, অর্থাৎ অল্প পরিশ্রম করব, কম পড়াশোনা করব, চাকরি পরীক্ষায় বেশি নম্বর পাবো, আমার জব দ্রুত হবে। তা কি হবে এটা? তা কিন্তু হবে না। অনেকেই বিভিন্ন ক্লাসে যখন থাকি অনেকেই হচ্ছে যে বলেন স্যার শর্ট সাজেশন দেন। ভাই, চাকরির পরীক্ষাতে আপনাকে কেউ শর্ট সাজেশন যদি দেয় সম্পূর্ণরূপে আপনার সঙ্গে সে মনে করেন যে দুর্নীতি করতেছে, আপনার মনে করেন ক্ষতি করতেছে। চাকরির পরীক্ষায় শর্ট সাজেশন বলে কোনো কথাই হয় না, আপনি এটা মানেন বা না মানেন। চাকরির পরীক্ষায় শর্ট সাজেশন বলে কিচ্ছু হয় না। আপনি যত শর্ট সাজেশন দেখবেন তার মানে নিজের পায়ে নিজে কুড়াল মারলে যেরকমটা হবে ঠিক ততটুকুই আপনার ক্ষতি হবে। চাকরির পরীক্ষায় শর্ট সাজেশন বলতে কিচ্ছু হয় না। চাকরির পরীক্ষাতে বিসিএস এর কথা যদি বলা হয়, বিসিএস এর নির্দিষ্ট সিলেবাস কিন্তু রয়েছে, কিন্তু শুধু কি সেই নির্দিষ্ট সিলেবাসের মধ্য থেকে কি প্রশ্ন আসে তা কিন্তু কখনোই নয়, সিলেবাসের বাইরেও কিন্তু অনেক প্রশ্ন চলে আসে। আর অন্যান্য 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষার কথা যদি বলা হয়ে থাকে, এখানে তো নিশ্চিতভাবে কোনো নির্দিষ্ট সিলেবাস থাকেই না। তো আপনাকে শর্ট সাজেশন যারাই দিক না কেন তারা কি করবে? আপনার সঙ্গে তারা ধোঁকাবাজি করবে। শর্ট সাজেশন বলে কোনো কথা হয় না, পড়ার কোনো বিকল্প নাই, প্রচুর পড়তে হবে আপনাকে সুন্দর একটা গাইডলাইনের মাধ্যমে পড়তে চাইলে সেটা আপনি আলাদা করে পড়তে পারেন। কিন্তু কেউ যদি শর্ট সাজেশনের কথা বলে যে এই যে আপনাকে বললাম যে আজকে ক্লাস থেকে মনে করেন আপনাকে 10 নম্বর কমন দিয়ে দিলাম, সম্ভব জীবনে 10 নম্বর 10 নম্বর ম্যাথে 10টা প্রশ্ন পেতে গেলে 10টা চ্যাপ্টার করতে হবে, 10টা চ্যাপ্টার করলেই যে 10টা প্রশ্ন কমন পাবেন তাও কিন্তু নয়। আপনাকে পরিশ্রম ছাড়া সফলতা কখনোই সম্ভব নয়। এবং এটা খেয়াল করবেন, কিছু কিছু খেলা আছে না, সবগুলো খেলাকেই মানে মোটামুটি দেখেন, কিছু কিছু খেলা যেগুলো লুডো খেলা থেকে শুরু করেন, তাস খেলা শুরু করেন, যে খেলাগুলোতে পরিশ্রম হয় না সে খেলাগুলো কিন্তু খেলা হারাম করেছে ইসলামে, তাই না? বলেন কেন? শারীরিক শ্রম থাকে না, শারীরিক শ্রম দিতে হবে, আপনি উপার্জন করবেন, শারীরিক শ্রম আপনি দিচ্ছেন না, ওই উপার্জনটাও কতটুকু হালাল হবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। যে কোনো পরিশ্রম, বিনিয়ে পরিশ্রমে ইনকাম করাটা কিন্তু যায় না, আপনাকে হয় শারীরিক পরিশ্রম করতে হবে নয়তো মানসিক পরিশ্রমটা করতে হবে, কোনো না কিছু একটা শ্রম আপনাকে ব্যয় করতে হবে। যাই হোক, আমরা এত কথা না বলি, আমরা চলে আসি এই অংশটুকুতে। এবার একই রকম ভাবে যদি আপনাদেরকে বলা হয়, দেখেন আরেকটা বলেছে, এই যে 31,648 বর্গমূল নির্ণয় করো। যদি এই যে বর্গমূলটা নির্ণয় করতে যাই এই সংখ্যাটির, তাহলে কি হবে? আমরা বর্গমূল যেহেতু আলোচনায় আসছে, এই আলোচনাটা এখান থেকে শেষ করি। এই যে 31,648 বর্গমূল নির্ণয় করো, এটা ভাগের সাহায্যে করতে বলেছে। এবার পরীক্ষায় যদি প্রশ্ন আসে তো সেক্ষেত্রে কি বলবে? আপনাকে বলবে 31,684 বর্গমূল কত, দিয়ে আপনাকে অপশন হয়তো বলতে পারে, আর আদার্স কিছু নয়। তাহলে আমরা এখন চলেন দেখে আসি 31,684 বর্গমূলটা কিভাবে নির্ণয় করা যেতে পারে। এটা আমরা ডান পাশে রেখে দিই, হ্যাঁ, এটাকে আমরা ডেমো হিসেবে রাখবো। এবার আমরা যে সংখ্যাটি নিচ্ছি সেই সংখ্যাটি লিখে রাখি এখানে, 31,684। আগেটা ছিল 4 অঙ্কের, এবার কিন্তু 5 অঙ্কের, 31,684 এইটা। তো এইটাকে যদি আমরা বর্গমূল নির্ণয় করতে যাই, মানে এটার বর্গমূল কত হবে, এটা হচ্ছে মূল প্রশ্ন। এইটার জন্য কি করতে হবে এখন দেখেন তো চলেন দেখে আসি। 31,684 এই যে নিলাম, তো প্রথমে বলেছে ভাগ চিহ্ন দিব, ভাগ চিহ্ন পরে দিব। আগে কি বলছে বলুন দেখি, ডান দিক থেকে জোড়ায় জোড়ায় নিতে হবে। এই যে 1 জোড়া, এই যে 1 জোড়া, 3-এর তো জোড়া নাই, 3-এর যেহেতু জোড়া নাই 3কে আপনি সিঙ্গেলই রাখেন, না থাকলে আর কি করবেন বলেন দেখি।
না থাকলে কি করবেন? এখন হ্যাঁ, না থাকলে আপনি চাইলে একটা শূন্য দিয়ে, বামে শূন্য দিয়ে জোড়া করতে পারেন। তো বামে শূন্য দেওয়ার আসলে প্রয়োজন নাই, ওটা দেখতে একটু ওয়ার্ড লাগে। হ্যাঁ, ওকে, ডান পাশে টান দিলাম, ওখানেও দিয়েছিলাম, টান দিয়েছি। এবার এখানে প্রথমে কত আছে? 3 আছে। তো 3 অপেক্ষা ছোট পূর্ণবর্গ সংখ্যাটি কত? প্রশ্নটা দেখেন, 3 অপেক্ষা ছোট পূর্ণবর্গ সংখ্যাটি কত? 3 অপেক্ষা ছোট পূর্ণবর্গ সংখ্যা কিন্তু 1, আর ওই 1কে বর্গমূল করলে 1 পাওয়া যায়, এই যে 1 লিখলাম। এবার বিয়োগ করে দিই, বিয়োগ করলে হবে 2। এই যে পরবর্তী জোড়াটা আমরা লিখবো নিচে, পরবর্তী জোড়া হচ্ছে 16, তার মানে হয়ে গেল 216। এর বাম পাশে টান দিব, এখানে যা পাচ্ছি তার দ্বিগুণ নিব, 1-এর দ্বিগুণ 2, এই যে 2 নিলাম। এবার 2-এর পরে একটা বক্স নিলাম, এই বক্সটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে একটা সংখ্যা লিখব, সেই একই সংখ্যা এখানেও লিখব, সেম সংখ্যা। তাহলে এখানে কত লিখলে 216 এর সমান বা তার কাছাকাছি হবে, এরকম নিতে হবে, তাই তো? 216 এর সমান বা কাছাকাছি হবে কত নিলে? দেখেন তো, আমরা যদি দেখার চেষ্টা করি, এটা একটু সময় সাপেক্ষ, এখানে আপনাকে ভাবতে হবে, চাইলেই একটা সংখ্যা নিতে পারবেন না। তো আমি যদি 2-এর পরে 1 নিই, তাহলে 1 দ্বারা গুণ করব, 2-এর পরে 2 নিলে 2 দ্বারা গুণ করব। 216 নিতে গেলে তো একটু বড় সংখ্যায় যেতে হবে, তাই না? আমি ধরেন 2-এর পরে 6 নিলাম, 26 গুণন 6 কত হয় দেখেন তো? 6 6 36, 6 গুণ 12 আর 3 হবে 15, তাও তো ছোট হয়ে যায়। ওকে, আরও বড় সংখ্যা লাগবে। ওকে, 2-এর পরে যদি আমরা 8 নিই, দেখেন তো কত হয়? 8 8 64, 8 2 16 আর 6 কত? 16 আর 6 22, 224 পেয়ে গেছি। বড় হয়ে গেছে না বলেন? এটা কিন্তু বড় হয়ে গেছে, তাহলে বড় হওয়া যাবে না, ছোট হতে হবে। তার মানে আমরা 7 নিব। হ্যাঁ, দেখেন 2-এর পরে 7 নেন আর 7 দ্বারা গুণ করেন, তাহলে 7 7 49, 7 2 14 আর 4 কত হবে? 14 আর 4 হবে 18, 189। এটা আমরা পেয়ে যাচ্ছি, তাহলে 7 নিব। হ্যাঁ, 7 নিলে হবে 2-এর পরে 7, এই যে এখানে 7 নিব, এখানেও 7 নিব। আবার গুণ করেন, 7 7 হবে 49, 7 2 14 আর 4 হবে 18, এই 18 লিখলাম এখানে। এবার আবার বিয়োগ করব, এখানে 9 আছে, কত হলে 16, 7 পাবো, হাত থাকে 1, 8 আর 1 9, 10 11, 2 পাবো, এখানে 27 থাকবে। এই যে এবার যে পরবর্তী জোড়াটা রয়েছে, এবার পরবর্তী জোড়াটা নিয়ে আসবো একই রকম ভাবে। এই যে পরবর্তী জোড়াটা নিয়ে আসলাম। আগের প্রশ্নে 2টা স্টেপ ছিল, বাট এখানে 2টা স্টেপে তো মিলছে না, 3টা স্টেপ লাগবে। এইবার এখানে আছে কত? এখানে আছে 17, যেহেতু এখানে 17 আছে, তো 17-এর দ্বিগুণ নিব আমরা, 17-এর দ্বিগুণ নিব কত? 34। এখানে যা থাকবে তার দ্বিগুণ নিতে হবে। ওকে, তাহলে চলেন এবার দেখার চেষ্টা করি, এই 34-এর পরে এমন একটা সংখ্যা আমরা নিতে চাই যেই সংখ্যাটা দ্বারা গুণ করলে এটা পুরোপুরি মিলে যাবে, অর্থাৎ 2784 হবে। আমরা একটু মানে কি বলে এটাকে, ওই যে ফাঁকিবাজি করি একটু। হ্যাঁ, কেমন ফাঁকিবাজি? আচ্ছা বলেন তো, কোন এই যে এটা 2 3 4, এরপরে 1 নিলে 1 দ্বারা গুণ করবে, 1 আর 1 গুণ করলে 1 1 1 হয়। বলেন তো কি কি গুণ করলে 4 হয়? শেষে 4 পাওয়া যায় কি কি গুণ করলে? 2 গুণ করলে 4 পাওয়া যায়, 2 2 গুণ 4। এখন 342 আর 2 গুণ করলে কি 2784 সম্ভব? সম্ভব না। তাহলে আর কি নিতে পারি? 4 হবে, এই যে 8 নিতে পারি, 8 গুণ করলে 4 হয়। হ্যাঁ, ব্যাস, এখানে 8ই হবে। দেখেন, আপনি খেয়াল করেন, 8 8 64, 4 8 32 আর 6 38-এর 8, হাত থাকে 3 আর 3 24 আর 3 হবে 27। এই দেখেন মিলে গেছে, এই যে আমাদের বর্গমূলটা হচ্ছে 178। অর্থাৎ এই যে কোশ্চিনটা যে বলা হয়েছিল 31,684, এর বর্গমূল কত? এর বর্গমূল হচ্ছে 178। এই যে সুন্দর করে, কিন্তু আমি যদি আমাদের যে বোর্ড বইটা রয়েছে, এই বোর্ড বইটাই যদি সুন্দর করে পড়ি, সুন্দর করে সব কিছু বোঝার চেষ্টা করি, তাহলেই কিন্তু এই যে বর্গমূল, যেটা অনেকেই ভয় পাই আমরা, সেটা কিন্তু ইজিলি হয়ে যাবে। হবে নাকি হবে না? এবার বলেন দেখি। তাহলে এই যে বাজারের যে বইগুলো আছে, আমি কোনো বইকে খারাপ বলবো না, হ্যাঁ, ম্যাথের জন্য অনেক ভালো মানের বই কিন্তু বাজারে রয়েছে, অনেক ভালো মানের বই, যে বইগুলো স্বাস্থ্যবান, দেখলেই ভয় লাগে, হ্যাঁ হ্যাঁ এত মোটা বই করব, এই বই দেখেই পড়তে ইচ্ছা করে না। প্রথমে কেনার পরে 2 1 দিন হয়তো ম্যাথ করি, স্যার এত এত বই মাথায় ঢোকে না, এত এত ম্যাথ থাকে, মানে অনেকেরই ভয় পান। তো বোর্ড বই তো ছোট বই, আমার কাছে বোর্ড বইটা এই মুহূর্তে নাই, থাকলে দেখাতে পারতাম। বোর্ড বই ছোট না, কয়েক পৃষ্ঠার বই। তাহলে এই কয়েক পৃষ্ঠার বই যা আপনি অনেক আগেই পড়ে এসেছেন, এইগুলো দেখলেই তো পাবো, তাই না বলেন? এগুলো দেখলেই তো আমরা পারবো। তাহলে এই যে বোর্ড বইয়ে চলে আসি, দেখেন এই যে প্রশ্নগুলো আপনারা দেখার চেষ্টা করেন, এগুলো প্রশ্ন কিন্তু চলে আসে পরীক্ষাতে। এই দেখেন মূলদ অমূলদ সংখ্যার কথা দেখেন বলা হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে বুঝছেন, আমরা যদি এখান থেকে দেখি, দেখেন এই যে একটা কোশ্চিন দেখেন, হ্যাঁ, 8655 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? বিভিন্ন চাকরি পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন কিন্তু চলে আসে। আপনারা দেখেন 8655 থেকে
কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, তাহলে কি হবে এখানে 8655 এটা থেকে কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই সংখ্যার প্রথমে বর্গমূল করতে হবে। এখন বর্গমূল করতেই যদি না পারেন তাহলে কি পারবেন বলেন? তো বর্গমূল করেন। 8655 আমি লিখি এখানে, দেখেন 8655 এটা বর্গমূল করলে এই যে জোড়ায় জোড়ায় নিব, এখানে 86 হয়েছে, 86 থেকে পূর্ণবর্গ সংখ্যা ছোট 81, 9 9 81 পাবো, থাকবে এখানে 5 আর ডাবল 5টা নামিয়ে নিয়ে আসলাম। তো 9 এর দ্বিগুণ কত হবে? 9 এর দ্বিগুণ 18 হবে। এবার কত নিব এখানে আমরা? এটা কি মিলবে? মিলবে না, মিললে তো আর বলতো না কোনো কিছু, বুঝছেন? একটু কমই হবে। তাহলে এখানে দেখেন কত নেওয়া যায়, 555 তো 4 নিলে বেশি হবে, 3 নেওয়া যেতে পারে। তো 3 নিলে কত হবে? 3 3 9, 3 আসতে 24 4, হাত থাকে 2, 3 1 3 আর 2 5, দেখেন 549 পেলাম। বিয়োগ করলে থাকবে এখানে 6। এখন প্রশ্নটা বলেছে 8655 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই যে লাস্টে যে 6টা চলে আসছে, দেখেন এই 6 যদি না থাকতো, এই 6 যদি না থাকতো, অর্থাৎ এই 6 যদি বাদ দেওয়া হতো, অর্থাৎ 8655 থেকে যদি 6 বিয়োগ করতাম তাহলে পেতাম কত? 8649। এই 8649 যদি হইতো তাহলেই কিন্তু সেটা পূর্ণবর্গ হইতো, বুঝছেন? তাহলে এই দেখেন 8655 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। এই যে এখানে অবশিষ্ট যা থাকবে সেটাই বিয়োগ করতে হবে। এটা বিয়োগ করলে সেটা কি হবে? সেটা পূর্ণবর্গ হবে। খুবই কঠিন দেখেন তো। তাহলে বর্গমূল নির্ণয় করতে পারলেই কিন্তু এই কোশ্চিনটা আপনার জন্য ইজি হয়ে যাবে। আর যদি বর্গমূল নির্ণয় করতেই না পারি তাহলে এই কোশ্চিনটা কি হয়ে যাবে বলেন তো? কঠিন হয়ে যাবে না? এই জন্য বললাম। ওকে, এখন কথা হচ্ছে যে এই সংখ্যাটি, এই প্রশ্নটিকেই যদি এখানে বলতো যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগের কথা না বলে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, এই কোশ্চেনটা তো বলতে পারতো যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, এখানে বিয়োগফল না বলে যোগফলের কথা যদি বলতো, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। এইবার কিন্তু প্যাঁচটা লাগবে। বিয়োগটা খুবই সহজ, যে ভাগশেষ যা থাকবে সেটাই আমরা বিয়োগ করব। কিন্তু যোগের কথা বললে কিন্তু এবার বিপদ। এবার সংখ্যাটি কত পেয়েছি, ভাগফল কত পেয়েছি বলেন দেখি। এবার ভাগফল পেয়েছি আমরা 93। ভাগফল মানে বর্গমূল যেটা 93। তাহলে যখনই যোগের কথা বলবে আপনি যে কাজটা করবেন 94, 93 এর পরবর্তী সংখ্যাটা নিয়ে নেবেন, যা পাইবেন এটা ঠিক থাকবে। এখন আপনি ফলাফল দেখবেন, ফলাফল কত? 93 এর পরবর্তী 1 যোগ করবেন, যোগ করে বানাবেন তাকে 94। এই 94 এর বর্গ করবেন। 94 এর বর্গ কেমনে করবেন স্যার? এটা বর্গ করবে 94 গুণন 94 করলে তো তার মান পাবো নাকি? হ্যাঁ, দুইটা 94 গুণ করলে তার মান পাবো। আমরা দুটো 94 গুণ করলে আসলেই কিন্তু তার মান পাবো। আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা একটু বর্গটা খুব শর্টকাটে আমি এখানে লেখার চেষ্টা করি। তো এখানে 4 এর বর্গ হচ্ছে 16। ওকে, 4 9 36, 2 72, 72 1 73 এর 3, হাত থাকবে 7, 9 9 81, 81 আর সাথে হবে 81 আর সাথে হবে 88, অর্থাৎ 8836 হবে। এখন আপনাকে দেখতে হবে যে এই যে 6 এর সাথে 8836 যে পেয়েছেন, ওই 8836 সাথে 8655টা বিয়োগ করতে হবে। তাহলে 8655 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে পাবো কত? এখানে 1, এখানে পাবো কত? 8, 8 5 13, 3 হাত থাকে 1, 6 1 7 আর 1 8, কত হবে? 181 যোগ করতে হবে। এই যে প্রশ্ন বলেছে না কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, তাহলে যোগ করতে হবে 181। এই 181 যোগ করলে তবেই কিন্তু আমাদের ওইটা পূর্ণবর্গ হবে। বুঝতে পেরেছেন? যোগের কথাটা বললে একটু কিন্তু ঝামেলা হয়, বুঝছেন? যোগের কথাটা বললে একটু কিন্তু ঝামেলা হয়। হ্যাঁ, দেখেন যোগ বা বিয়োগ আপনার এখানেই কিন্তু রয়েছে। তাহলে এই অঙ্কগুলো যদি পরীক্ষায় আসে আমরা কেন প্র্যাকটিস করব না বলেন দেখি? একটু বোর্ড বই থেকে খুব সুন্দর করে আপনি টার্গেট করেন যে আজকে তৃতীয় শ্রেণীর বই হাতে নিব, কথার কথা বলছি। হ্যাঁ, যে আজকে আমরা তৃতীয় শ্রেণীর বই হাতে নিব। এই তৃতীয় শ্রেণীর বই হাতে নিয়ে তৃতীয় শ্রেণীর যত প্রশ্ন রয়েছে ম্যাথ বইটা আমি 7 দিনের মধ্যে শেষ করে ফেলবো। তারপরে 7 দিন পর চতুর্থ শ্রেণীর বোর্ড বইটা হাতে নিব, ওইটাও 7 দিনে শেষ করে ফেলবো। পঞ্চম শ্রেণী 7 দিনে শেষ করে ফেলবো। ষষ্ঠ শ্রেণী 10 দিনে শেষ করব। সপ্তম শ্রেণী 10 দিনে করতে না পারেন আপনি 15 দিনে শেষ করেন। অষ্টম শ্রেণীর বইটা 15 দিনে শেষ করতে না পারেন 20 দিনে শেষ করেন। নবম দশম শ্রেণী 20 দিন না পারেন 1 মাসে শেষ করেন। দেখেন
অ্যাভারেজ দেখেন 6 মাসের মধ্যে কিন্তু আপনার পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যাবে। শুধুমাত্র নিবন্ধনের জন্যই তা কিন্তু না, নিবন্ধন সহ আপনি যে কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে যান না কেন, সকল চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে ম্যাথের প্রিপারেশনটা কিন্তু আপনার ওকে হয়ে যাবে। কি হবে নাকি হবে না কমেন্ট করেন দেখি এখন একটু। যারা মনে করেন যে একা একা ম্যাথ করতে পারেন না, তাদের জন্য এটা একটা আদর্শ পদ্ধতি হইতে পারে যে বোর্ড বই ধরে ধরে আপনি যদি প্র্যাকটিসটা করেন তাহলে এটা আপনার জন্য বেটার কিছু হবে। হ্যাঁ, ওকে, আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের 19তম শিক্ষক নিবন্ধনে প্রিলি লাইভ ব্যাচে ভর্তি চলছে। আমাদের এই যে ব্যাচে ভর্তি চলছে, আমাদের নিবন্ধনে যে লেকচার শিটগুলো রয়েছে, এই লেকচার শিটগুলো কিন্তু বোর্ড বইয়ের সঙ্গে সমন্বয় করে তৈরি করা। অর্থাৎ আপনাদের যে ক্লাসগুলো হয় এখানে, এই ক্লাসগুলোর ক্ষেত্রেও কিন্তু এখানে বোর্ড বইয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে। ওকে, সুতরাং আপনি যদি সাজানো গুছানো পেতে চান যে সমস্ত কিছু, সেক্ষেত্রে আপনি এই যে বিদ্যাবাড়ির সঙ্গে যুক্ত হইলেই কিন্তু মোটামুটি আপনার সাজানো গুছানো একটা কোর্স পেয়ে যাচ্ছেন, যে কোর্সগুলো করলে আপনার সব কিছু সাজানো গুছানো চলে আসতেছে। এটার ভর্তি ফি হচ্ছে বর্তমানে 2250 টাকা। হ্যাঁ, 2250 টাকায় আপনি ভর্তি হতে পারবেন শিক্ষক নিবন্ধনের প্রিলি টার্গেট লাইভ ব্যাচে। এছাড়াও আমাদের অন্যান্য যে কোর্সসমূহ রয়েছে, এই কোর্সসমূহের জন্য রয়েছে 91তম বিসিএস স্বাস্থ্য স্পেশাল বিসিএস যেটা, সেটার জন্য রয়েছে। এবার 91তম বিসিএস অ্যাডভান্স গোল্ড লাইভ ব্যাচ, 12তম বিসিএস ফাউন্ডেশন অ্যাডভান্স লাইভ ব্যাচ, এনটিএসসি প্রিলি চ্যালেঞ্জ লাইভ ব্যাচ, 11 থেকে 20 গ্রেডের ডায়মন্ড লাইভ ব্যাচ, ব্যাংক জব প্রাইমারি 19তম নিবন্ধনের বিষয়ভিত্তিক সমাজসেবার সাবজেক্টটা রয়েছে, ইউনিয়ন সমাজকর্মী বুলেট লাইভ ব্যাচ। তো এই সমস্ত ব্যাচগুলোতে আপনাদের মনে করেন যে হেল্পফুল হবে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। কোন সাবজেক্ট না থেকে শুধু ম্যাথ থাকলে সুবিধা হতো না? কেন শুধু ম্যাথ থাকলে হবে? অন্যান্য সাবজেক্ট থাকতে হবে। এখানে চাকরির জন্য শুধু ম্যাথে পারদর্শী হলেই হবে না, বাংলা ইংরেজি দিকে সমস্ত সাবজেক্টে পারদর্শী হতে হবে আপনাকে। ওকে, তো আজকে এ পর্যন্তই। আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চান, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার নম্বরটা 09644330000। ওকে, ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো লাইভ সেশনটুকুতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।